গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে খুবই একটা সিরিয়াস কথা দিয়ে আমরা ভিডিও স্টার্ট করছি। মানে এটা সিনেমার সাথে সম্পর্কিত নয়, কিন্তু আমাদের চ্যানেলের সাথে সম্পর্কিত। তো গত কয়েকদিন আগে আমি ফ্রমের 4 নম্বর সিজনের 5টা এপিসোড একসাথে ভিডিও আপলোড করেছিলাম, বাট ভয়েসটা ছিল আরেকজনের। তো অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে, তোমরা সবাই সেখানে এত নেগেটিভ কমেন্ট করেছো, ভাই আপনার ভয়েস লাগবে, ওইটা লাগবে, এটা লাগবে। আর অ্যাজ এ রেজাল্ট সেই ভিডিওটা আমাদের সম্পূর্ণ ফ্লপ হয়েছে। এবং তোমরা যারা সেখানে কমেন্ট করেছো, সেখানে মিনিমাম 90% মানুষ কিন্তু অন্য জায়গায় গিয়ে ফ্রমের ভিডিও ঠিকই দেখেছো, বা ফ্রমের ভিডিও অন্য যারা ছেড়েছে তাদের কিন্তু মিলিয়ন ভিউ বা ঠিকই হয়েছে। কিন্তু আমাদের ভিডিওটা তোমরা অতি আবেগ দেখিয়ে, অতি ভালোবাসা দেখিয়ে ক্ষতিগ্রস্ত করেছে, এবং ওই ভিডিওটা তৈরি করতে আমার 4,500 টাকা খরচ হয়েছিল, বা টোটাল টাকাটাই আমাদের ওয়াস্ট হয়েছে। তো এখানে র্যান্ডম ভিডিও চ্যানেল নিয়ে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে, র্যান্ডম ভিডিও চ্যানেল যখন স্টার্ট হয়েছিল তখন আমি ইয়াং ছিলাম, তখন আমার বয়স কম ছিল, তখন আমি টানা 18 ঘন্টা কাজ করতে পারতাম, এবং তখন আমি সোশ্যাল মিডিয়া বেশি দেখতাম। অ্যাজ এ রেজাল্ট ট্রেন্ডিংও বেশি থাকতাম, কখন কোন সিনেমা আসবে, কখন কোন সিরিজ আছে, সেই জিনিসগুলো আমি সম্পর্কে জানতে পারতাম। বাট এখন আমার রেসপন্সিবিলিটি বা বয়স যেখানে এসে পৌঁছেছে, নর্মালি 7 বছর আগের আমি আর এখনকার আমি তো এক নই। আমি অনেক কিছুই ট্রেন্ডিং কি এটা আমি জানি না, এবং আগের মতো কাজ তো অবশ্যই করতে পারি না। 1-1.5 ঘন্টা ভিডিও করা আমার জন্য পসিবল না। তো এর জন্য র্যান্ডম ভিডিও চ্যানেলকে টিকিয়ে রাখতে বা ট্রেন্ডিং এ রাখতে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে, তোমাদের মধ্যে থেকে কিছু ইয়ং অডিয়েন্স আমরা নিয়েছি যারা গল্প বলাতে এক্সপার্ট এবং এডিটিং এক্সপার্ট, এবং তাদের কাছ থেকে আমরা পেইড করে ভিডিওগুলো কিনবো। এবং এ কারণে যেটা হবে, নতুন যে সিনেমা আসলো, নতুন একটা সিনেমা আসার সাথে সাথে আমি কাজ করতে পারি না বিভিন্ন ঝামেলার জন্য, কিন্তু ওরা নতুন সিনেমাটা তোমাদের দেখাতে পারছে। আবার কি হচ্ছে, নতুন একটা সিরিজ আসলো, এক ভিডিওতে ফুল সিরিজ বা ফুল কে ড্রামা তোমাদেরকে দেখাতে পারলো। তো আমার প্রশ্ন হচ্ছে, এই চ্যানেলে তোমরা যারা কমেন্ট করো আপনার ভয়েস না আমি দেখবো না, ভাই এটা কি ভালোবাসা নাকি, ফাইজলামি নাকি ভাই? এটা একটা চ্যানেল, এটা একটা টিভি চ্যানেলের মতো আমরা তৈরি করবো। এখানে তোমরা কন্টেন্ট পেলেই হলো। কেন বাংলাদেশে অন্য কোথাও কন্টেন্ট দেয় না, সেম সিরিজগুলো যায় না, সেখানে গিয়ে তোমরা দেখো না বা অন্য কেউ দেখছে না? তো তোমাদের নেগেটিভ কমেন্টের জন্য যেটা হয়, ভিডিওগুলো মার খেয়ে যায়, এবং যে নতুন যে অডিয়েন্স আসবে যারা 2-1 বছরের মধ্যে এসেছে, তারা তো আলামিন ভাইকে চেনে না, তারা চেনে কন্টেন্ট। এবং 2-1 বছরের অনেক নতুন নতুন চ্যানেল অনেক ভালো করছে। কেন ভালো করছে? তারা কন্টেন্ট আনছে নতুন নতুন। সেখানে কি আলামিনের ভয়েস আছে? সেখানে আলামিনের ভয়েস নেই, এবং সেখানে 4 লাখ 5 লাখ ভিউ হচ্ছে, সম্পূর্ণ কিন্তু বাইরের অডিয়েন্স। কিন্তু তোমাদের এইসব কারণে আমরা কিন্তু সেই অডিয়েন্সগুলোকে গ্র্যাব করতে পারছি না। তো এই জন্য তোমরা কিন্তু র্যান্ডম ভিডিও চ্যানেলের চরম ক্ষতি করছো। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যাদের সমস্যা যে আমার ভয়েস ছাড়া ভিডিও দেখবে না, তারা দয়া করে এই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করো। আমি সিরিয়াসলি বলেছি, কারণ আমাদের চ্যানেল টিকিয়ে রাখতে হবে, এবং এই চ্যানেলের মাধ্যমে অনেকের রিজিক চলে। এবং নতুন যে পোলাপানদের আমি নিয়েছি, 4,500 টাকা দিয়ে যদি একটা ভিডিও বানাই, তাহলে ওর কিন্তু ওখানে আয় হয়েছে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তো আমাদের প্ল্যান 3.5 মিলিয়নের একটা চ্যানেল এভাবে ফেলে না রেখে, ট্রেন্ডিং যে সিনেমাগুলো আসবে, ট্রেন্ডিং যে কে ড্রামাগুলো আসবে, এগুলো আমি ওদের দিয়ে কভার করিয়ে নেব। এবং আমাদের যে রেভিনিউ হবে, দেখা গেল 4,500 টাকা দিয়ে ভিডিও বানিয়েছি, 2.5 লাখ 2 লাখ ভিউ হলে সেখান থেকে আরো 5,000 টাকা আমার লাভও থাকবে। ওদেরও লাভ হলো, আমার লাভ হলো, আমি প্রফিটটা শেয়ার করলাম। এর সাথে কি হলো, তোমাদের র্যান্ডম ভিডিও চ্যানেল টিকে থাকলো, সেখানে রেগুলার কন্টেন্ট আসলো। একটা টিভি চ্যানেলে কি খালি একজনের সিনেমাই চলে? তো এই যে একটা ব্যাপার, এটা ভালোবাসা না, হেটিং না, ক্ষতি করা, আমি এটা আসলে বুঝতে পারছি না। তো দয়া করে যারা ভিডিও দেখবে ভাই, যারা দেখবে না, না লাগলে অন্তত কমেন্ট করো না যে ভাই আপনার ভয়েস ছাড়া ভিডিও দেখবো না। অ্যাজ এ রেজাল্ট অর্ধেক ভয়েসে সবাই বাদ দিয়ে দিয়েছে, আমাদের ওই ভিডিওটাই ডাউন হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি যেটা বলবো ভাই, দীর্ঘদিন তোমাদের সাথে পথ চলেছি, যতটুকু এন্টারটেইন করেছি, তো সেই হিসেবে একটা হাম্বল রিকোয়েস্ট আমি এতটুকু দাবি করতেই পারি, তোমরা যারা পুরনো অডিয়েন্স আছো, যাদের আমার ভয়েস ছাড়া চলবে না, যারা র্যান্ডম ভিডিও চ্যানেলকে ভালোবাসে না, তারা তোমরা আনসাবস্ক্রাইব করতে পারো। আই ওন্ট মাইন্ড ভাই, কারণ প্রতিদিন নতুন নতুন অডিয়েন্স আসছে, তাদেরকে আমাদের ধরতে হবে কন্টেন্ট দিয়ে। আর এর জন্য আমাদের এনার্জেটিক নতুন পোলাপানের কোনো বিকল্প নেই। সুপারম্যানের রেগুলার চেঞ্জ হয়, ব্যাটম্যান রেগুলার চেঞ্জ হয়, স্পাইডারম্যান রেগুলার চেঞ্জ হয়, তার মানে কি ওই এনার্জিটা ওই পার্সনের মধ্যে থাকে না। এজন্য নতুন প্রজন্মের জন্য আপডেট অ্যাক্টর আনা হয়। তো সেই হিসেবে আমি বেঁচে থাকি বা না থাকি, এই র্যান্ডম ভিডিও চ্যানেলের বেঁচে থাকার অধিকার রয়েছে। 7 বছর ধরে এন্টারটেইন করছে তোমাদের। তো অ্যাক্টর যেরকম সিনেমাতে চেঞ্জ হয়, র্যান্ডম ভিডিও চ্যানেলেও তো তোমার ভয়েস আর্টিস্ট চেঞ্জ হতেই পারে। এখন তোমার 30টা সিনেমা আসলো, 30টা সিনেমা আমি এক্সপ্লেন করার সামর্থ্য রাখি, 1-1.5 ঘন্টার একটা সিনেমা এক্সপ্লেন করার আমি সামর্থ্য রাখি। কিন্তু আমি কি করতে সামর্থ্য রাখি, আমি সম্পূর্ণ একটা কোম্পানিকে দায়িত্ব দিতে পারি যে এই সিনেমাটা আমাদের রেডিমেড করে পাঠিয়ে দাও বানিয়ে। তারা রেডিমেড করে এখানে পাঠিয়ে দিল, আমরা এজ এ টিভি চ্যানেল এই চ্যানেলে সেই ভিডিওটা আমরা আপলোড করলাম, তোমরা এন্টারটেইন হলে। এবং নতুন নতুন যারা অডিয়েন্স আছে, ওই কন্টেন্টের কারণে তারা আসবে, তারা কিন্তু চেনে না আলামিনকে। নতুন অনেক অডিয়েন্স আছে, লাখ লাখ অডিয়েন্স আছে, আমাকে চেনে না, র্যান্ডম ভিডিও চ্যানেল চেনে না, কিন্তু তারা কন্টেন্টের জন্য এই চ্যানেল চিনবে। কিন্তু তোমরা যারা পুরনো অডিয়েন্স, তারা আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছো। এই আলামিন বলে ভাই ইমুক ভয়েস, ভাই ভয়েস ভালো লাগে, আরে ভাই আমার ভয়েস তো আমি দেবই, আমি যতটুকু কাজ করার তো করবোই। র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা চিন্তা ভাবনা করেছি 30টা ভিডিও আসবে, নতুন সিনেমা যেটা আসবে সেটার নগদ ভিডিও চলে আসবে, নতুন যে সিরিজ আসবে সেটা কোরিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান, আমেরিকান, সেটার ফুল ভিডিও আসবে। তোমরা যদি এরকম করে, তাহলে ভাই কিভাবে আসবে? এতগুলো 30টা ভিডিও দিয়ে 1 ঘন্টা করে এক একটা যদি ভিডিও হয়, 30টা ভিডিও আমি বানাতে পারবো? কিন্তু কি হবে, আমি যদি কন্টাক্টে ভিডিও নিয়ে আসি, এটা যেহেতু বড় চ্যানেল, এই চ্যানেলটা সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ভিউ সবচেয়ে বেশি নিয়ে আসবে। তাহলে কি হবে, চ্যানেলটাও বেঁচে থাকবে এবং তোমরাও অনেক নতুন নতুন কন্টেন্ট পাবে। তো এই জন্য আমি আবারও হাম্বল রিকোয়েস্ট করছি, যাদের একান্তই শুধু আমার ভয়েস যে লাগবে, তারা ভাই এই চ্যানেল দেখা বাদ দিতে পারো। তোমরা সাবেস 420 যাও, যেখানে আমি কয়েকদিন পরে গেমিং শুরু করবো, পিসি গেমিং। সেখানে ডাইরেক্ট আমাকে ফেস ক্যাম দিয়ে দেখতেও পাবে, সারাদিন আমার সাথে স্ট্রিমে আড্ডাও দিতে পারবে। তোমরা ওইখানে যাও সাবেস 420। কিন্তু এই র্যান্ডম ভিডিও চ্যানেলটা, এটাকে আমরা টিভি চ্যানেলের মতো গ্রো করতে চাচ্ছি। এখানে 30 দিন আমরা
আমরা 30টা কন্টেন্ট এনশিওর করতে যাচ্ছি, ইভেন বেশিও আসতে পারে। তো এই জন্য দয়া করে এই চ্যানেলটাকে বা আমাদের প্ল্যানটাকে নষ্ট করো না। আমি আবারও বুঝিয়ে বলছি, বাংলাদেশে প্রতিদিন কিন্তু অনেক ভিডিও মুভি এক্সপ্লেনে মিলিয়ন ভিউ পাচ্ছে। কিসের জন্য? তারা ফুল সিরিজ দিতে পারছে, তারা নতুন কন্টেন্ট দিতে পারছে। তো সেখানে কিন্তু আমার ভয়েস লাগছে না, কিন্তু সেই জিনিসটা সেই পার্সনকে যদি আমার চ্যানেলে দেয় তোমাদের সমস্যা হয়েছে এবং তোমরা করে ভিডিও অর্ধেক দেখে বাদ দিয়ে দাও, এই চ্যানেলটা ডাউন হয়ে যায়। কেন ভাই, এটা কেন করবে? এই চ্যানেলে 30 জন ভয়েস আর্টিস্ট আসুক, 50 জন ভয়েস আর্টিস্ট আসুক, কোন ভয়েস আর্টিস্ট আসলো তো আমার চেনার দরকার নাই। তুমি দেখবে তোমার কন্টেন্ট পেলে কিনা, তুমি বুঝতে পারলে কিনা, সে তোমাকে কন্টেন্ট বোঝাতে পারলো কিনা। আর বাকি সব চ্যানেল চলছে না, বাকি সব বাংলাদেশের যে এক্সপ্লেন রয়েছে সেটা কি আমার ভয়েসে চলছে? তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো, যদি তুমি র্যান্ডম ভিডিও চ্যানেলকে ভালোবেসে থাকো, তুমি যদি চাও র্যান্ডম ভিডিও চ্যানেল টিকে থাকো, আমি বেঁচে থাকি বা মরে থাকি, সমস্যা নেই। আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এই প্ল্যাটফর্মে অন্যান্য মানুষ কাজ করার সুযোগ পাক, তোমরা কন্টেন্ট পাও, তাহলে দয়া করে এখানে থাকো। আর যদি তোমাদের অনেক বেশি প্রবলেম থাকে, তোমরা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করতে পারো। এবং এই ভিডিওর অনেক কমেন্টেই তোমরা বুঝতে পারবে যে অনেক হেটারও আছে আমাদের, যারা এখানে ফ্যান সেজে রয়েছে এবং তারা এমন সব কমেন্ট করবে যাতে আমাদের যে অ্যাকচুয়াল ফ্যান তাদেরকে ডিমোটিভেট করে ফেলবে। এটা কমেন্ট দেখলে তুমি বুঝতে পারবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি এবং আজকের যে সিনেমার মূল ভিডিও সেটা আমি প্লে করে দিচ্ছি। মানে একবারে ইন্ট্রো সহ কিন্তু শুরু হবে ভিডিওটা, এটা জাস্ট বাড়তি কথা ছিল। 아무도 저를 위해 기도하지 못하게 하시고 হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা 2009 সালে রিলিজকৃত একটা অন্যরকম হরর রোমান্স সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটার নাম হচ্ছে তৃষ্ণা। এর আগে হয়তো এই ক্যাটাগরির সিনেমা তোমরা দেখোনি, যে একই সাথে হরর আবার রোমান্টিক। তো ব্যাপারটা গোজামেলে লাগলো, যখন তুমি কাহিনীতে যাবে তখন বুঝতে পারবে যে এটা কোন লেভেলের সিনেমা তৈরি করেছে। এবং বরাবরের মতো সাউথ কোরিয়ার সিনেমা যেহেতু আমাদের হতাশ করে না, এই সিনেমাও তোমাকে হতাশ করবে না, কারণ সিনেমাটার IMDb রেটিং অনেক ভালো, 10-এ 7.1। এবং এই সিনেমার স্টোরি লাইন খুবই ইউনিক। এখানে তুমি হরর, রোমান্স, ভ্যাম্পায়ার, ড্রামা, সাসপেন্স, থ্রিলার সব পাচ্ছ। তো 2.5 ঘন্টার এই সিনেমাটি চলো আমরা খুবই সংক্ষেপে ছোট্ট একটা ব্রেকের পরে জেনে আসি। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা PSG স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো। লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে। ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো, আর রিওর যেত। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো কাহিনীর শুরুতে আমাদের স্যাং নামের একটা প্রিস্টকে দেখানো হয়। আর প্রিস্ট অর্থ এমন একজন ব্যক্তি যে ক্রিশ্চিয়ানদের চার্চে অন্যদের হয়ে প্রে করার কাজ করে থাকেন। আর এরই সাথে সে সাধারণ মানুষের যে কনফেশন এগুলো শুনে থাকেন, যারা নিজেদেরকে পাপী স্বীকার করে গিল্ট ফিলিংস থেকে মুক্ত হতে চায়। ফর এক্সাম্পল, আমি তোমাকে বুঝিয়ে বলি, তুমি কোনো একটা খারাপ কাজ করেছো, দুনিয়ার কাউকে বলতে পারছো না, আর এটা নিয়ে তুমি গিল্টি বোধ করছো। তো তুমি যখন চার্চে যাবে, এই প্রিস্ট করবে কি তোমার ওই কথাগুলো শুনবে এবং তারপর এই কথা সে পৃথিবীর কাউকে শেয়ার করবে না, কিন্তু সৃষ্টিকর্তার কাছ থেকে সে তোমার হয়ে ক্ষমা চাইবে। ইভেন তুমি যদি তার মাকেও হত্যা করে যাও, তারপরেও সেই কথা কাউকে বলতে পারবে না। তো যাই হোক, স্যাং কিন্তু এই প্রিস্টে চার্জ হওয়ার পাশাপাশি একটা হসপিটালে ভলেন্টিয়ার হিসেবেও কাজ করে, যেখানে স্যাং এর কাজ হলো অনেক অসুস্থ ব্যক্তিদের জন্য প্রে করা, যেন তারা তাদের অসুস্থতার সাথে লড়াই করার সাহস পায়। তো তেমনি আজও স্যাং করে কি হসপিটালে একজন পেশেন্টের জন্য প্রে করতে যায়। যদিও এই পেশেন্টের অবস্থা অনেক খারাপ ছিল, বাঁচার কোনো আশা ছিল না, কিন্তু এই পেশেন্ট যখন তার সামনে স্যাংকে দেখে, সে প্রথমেই খুব খুশি হয়, আর তারপর নিজের অনেক অপরাধের কথা কনফেশন করে। আর তারপর সে স্যাংকে বলে, আমি শুনেছি আপনি খুব ভালো বাঁশি বাজান, আর এর জন্য মারা যাওয়ার আগে আমার শেষ ইচ্ছে হলো আপনি আমার জন্য একবার হলো বাঁশি বাজাবেন। তো এই কথা শুনে স্যাং করিকে দ্রুত নিজের বাঁশি নিয়ে আসতে চার্জে চলে যায়। কিন্তু দুর্ভাগ্য এটাই যে স্যাং ফিরে গিয়ে সেই পেশেন্টকে তার বাঁশির সুর শোনানোর আগেই সেই পেশেন্ট মারা যায়। আর তারপর স্যাং এই কথা ভেবে খুব দুঃখ পায় যে সে একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে পারলো না। আর এ কারণেই সে আজকে চার্জে গিয়ে কারো কনফেশন শুনতে তার একটুও ভালো লাগছিল না। আর এর পরের সিনে আমরা দেখি যে স্যাং সেই চার্জের একজন সিনিয়র প্রিস্টের সঙ্গে দেখা করে। আর সিনিয়র প্রিস্ট বিগত কয়েক বছর
ধরে অসুস্থ আছেন, আর এরই সাথে অন্ধ হওয়ার কারণে সে কিছুই দেখতে পান না। তো স্যাংকরিক এই সিনিয়র প্রিস্টের কাছে নিজের একটা ইচ্ছা প্রকাশ করে জানায় যে বিগত কয়েক মাস ধরেই ইমানুয়েল নামের একটা ভাইরাসের কারণে মানুষের প্রাণ চলে যাচ্ছে, অনেক মানুষের প্রাণ যাচ্ছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত কোনো সায়েন্টিস্ট এটার অ্যান্টিডোট আবিষ্কার করতে পারেনি। তো চার্চের পাশে একটা ল্যাবে সেই ভাইরাসের অ্যান্টিডোট তৈরির অনেক বছর ধরে রিসার্চ চলছে, আর সেখানকার সায়েন্টিস্টদের এমন একজন ভলান্টিয়ার প্রয়োজন যার শরীরে সেই ভাইরাসটা ইনজেক্ট করে তারপর তার উপর এক্সপেরিমেন্ট করা হবে। এবং এখানে রিস্ক রয়েছে, কারণ সায়েন্টিস্টের ওষুধ যদি কাজ না করে সে মারাও পড়তে পারে। তবে তারপরেও স্যাং চায় সে নিজে ওই ভলান্টিয়ার হিসেবে সেখানে যাবে, যাতে সামনের দিনগুলোতে আর কোনো সাধারণ মানুষের এই ভাইরাসের জন্য প্রাণ না যায়। তবে ওখানে সিনিয়র প্রিস্ট স্যাংকে বোঝায় যে বাবা বেশি বুঝিস না, এখানে অনেক রিস্ক রয়েছে, তুই যদি মারা যাস তাহলে কি হবে, আর তাছাড়া এই চার্জের সাথে সাথে আমার নিজেরও তোর অনেক প্রয়োজন, এটাই ভালো হবে তুই এক্সপেরিমেন্টের জন্য নিজেকে ভলান্টিয়ার বানানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। তো তাদের দুজনের এই কনভারসেশন থেকে আমরা বুঝতে পারি যে স্যাং মন থেকে আসলে অনেক ভালো মানুষ, আর সে প্রিস্ট হয়েছে একেবারে স্পিরিটাল ভাবে, মানে চাকরি বাকরির জন্য না আর কি। তো এ কারণেই স্যাং নিজের সিনিয়র প্রিস্টের কথা অমান্য করে পরের দিনই যায় নিজেকে ভলান্টিয়ার বানিয়ে সেই রিসার্চ ল্যাবে, এবং সেখানে প্রথমেই স্যাংকে দিয়ে একটা ফর্ম ফিল আপ করানো হয় যেখানে লেখা ছিল স্যাং এই সবকিছু নিজের ইচ্ছেতেই করছে, আর এরই সাথে সাথে একটা ভিডিও রেকর্ডিংও করানো হয় যেখানে স্যাং নিজের মুখে এইসব কথা স্বীকার করে নেয়। আর এর কয়েক ঘন্টা পর সেই সময় এসে হাজির হয় যখন সায়েন্টিস্টরা তাদের এক্সপেরিমেন্টের জন্য স্যাংকে ব্যবহার করতে শুরু করে। তো প্রথমেই স্যাং এর শরীরে সেই ব্লাডটা ইনজেক্ট করা হয়, যেটা কিনা কিছুক্ষণ আগেই ভাইরাস এফেক্ট হয়েছে। এর মানে আজকে এই সময় থেকেই ভাইরাসটা স্যাং এর শরীরে এফেক্টেড হয়ে গিয়েছে। তো এক্সপেরিমেন্ট চালিয়ে যাওয়ার জন্য আগামী কয়েক মাস স্যাংকে এই ল্যাবে উপস্থিত থাকতে হবে, এবং স্যাং এর মতোই আরো অনেক ভলান্টিয়ার এখানে উপস্থিত ছিল যাদেরকে অন্য এক্সপেরিমেন্টের জন্য এই ল্যাবে রাখা হয়েছিল। তো যাই হোক, কিছুদিন পর্যন্ত স্যাং কিন্তু একদম সুস্থই ছিল, কিন্তু একদিন হঠাৎ করে তার শরীর অসুস্থ হতে শুরু করে, আর স্যাং খেয়াল করে তার শরীরে কিছু মোটা মোটা ফোসকা পড়েছে, আর এটাই ছিল সেই বিপদের সংকেত যে ভাইরাস তার কাজ করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, সেই ল্যাবে উপস্থিত সকল সায়েন্টিস্ট এবং ডক্টররা স্যাং এর চিকিৎসার তো অনেক চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও তারা স্যাংকে বাঁচাতে সক্ষম হয় না, অর্থাৎ সেই ভাইরাসে ইনফেক্ট হয়ে স্যাং মারা যায়। আর এই ঘটনার রেজাল্ট দেখে সেখানকার সায়েন্টিস্টরা অনেক নিরাশ ছিল যে এত বছরের প্রচেষ্টা শেষ হয়ে গেল। কিন্তু কয়েক ঘন্টা পরে একটা চমৎকার ঘটনা ঘটে, আমরা দেখতে পাই যে স্যাং কিছুক্ষণ আগে মারা গিয়েছিল সে আবারও জীবিত হয়ে ওঠে। তো সায়েন্টিস্ট এবং ডক্টররা কেউই বুঝতে পারছিল না যে এটা কিভাবে পসিবল, এই চমৎকার ঘটনা কিভাবে ঘটলো, তো এর মানে এটা কি অলৌকিক। তবে তারপরেও স্যাংকে এই ল্যাবে অবজারভেশনে রাখা হয়, আর এরপর আমরা দেখতে পাই স্যাং তার মুখে এবং হাতে কাপড় বেঁধে ল্যাব থেকে বেরিয়ে আসে, এবং আমরা দেখতে পাই ল্যাবের বাইরে অনেক আগে থেকেই স্যাং এর জন্য অনেক মানুষ অপেক্ষা করছিল। আসলে পুরো শহরে এই সংবাদটা ছড়িয়ে পড়েছে যে স্যাং হচ্ছে এমন একজন ব্যক্তি যে মৃত থেকে আবার জীবিত হয়েছে। তো এই জন্যই এখানকার যারা মনে করো ধার্মিক খ্রিস্টান ছিল তারা ওকে যীশু খ্রিস্টের অবতার মানা শুরু করে দিয়েছে। ঠিক যেরকম আমাদের দেশেও একটা গাছ যদি মনে করো উঠে দাঁড়িয়ে যায়, অমুক বাবা যদি চিকিৎসা করে মনে করো পানি পড়া দিয়ে যদি একটা সুস্থ করতে পারে, মানে ওরস করা শুরু করে, অনেকটা এরকম আর কি। তো যাই হোক, এই ব্যক্তিরা চাচ্ছিল স্যাং অন্তত তাদের একবার ছুক এবং তার জন্য দোয়া করুক, তাহলে তাদের জীবন বদলে যাবে। কিন্তু স্যাং বুঝে উঠতে পারছিল না যে এটা কোন ধরনের ফালতু অন্ধবিশ্বাস, এবং যে দেশে যত এরকম অন্ধবিশ্বাসী এবং যত বেশি এরকম টুমাস অন্ধবিশ্বাসী রিলিজিয়াস রয়েছে ওই দেশ তত বেশি পেছানো, এটা তুমি পুরো দুনিয়ার দিকে তাকালেই পাবে। তো যাই হোক, কোনো রকমের স্যাং করে কি নিজেদেরকে এইসব লোকদের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়, আর তারপর স্যাং করে কি বাচ্চাদের একটা হসপিটালে যায় যেখানে আগে সে যাতায়াত করতো, আর এখানে অসুস্থ বাচ্চাদের খুশি করার জন্য সে কিছু ম্যাজিক ট্রিক্সও দেখাতে থাকে। আবার স্যাংকে পেয়ে এখানকার বাচ্চারা অনেক খুশি ছিল, এবং কোথাও না কোথাও স্যাং এরও এইসব অসুস্থ রোগীদের সেবা করার কাজটা ভালোই লাগতো। তো এখানে স্যাং বাচ্চাদের মনোরঞ্জন করছিল, আর তখনই এখানে একজন মহিলা আসে, আর এই মহিলা এসে এখানে কান্না করতে শুরু করে এবং স্যাংকে নিজের সঙ্গে একটা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে, এবং স্যাংকে বলে যে আমার ছেলের অবস্থা খুবই খারাপ, তবে আমার বিশ্বাস তুমি একমাত্র আমার ছেলেকে বাঁচাতে পারো। বাট স্যাং এখানে বারবার বলে যে বাংলাদেশে একটা কুমির রয়েছে, আপনি কুমিরের ওখানে গিয়ে একটা মুরগি বলি দেন তাহলে হয়ে যাবে, কিন্তু তারপর ওই মহিলা বিশ্বাস করে না, বলে যে আমি আবাল হতে পারি কিন্তু বাংলাদেশিদের মতো তো আবাল নই। তো মহিলা অনেক জোরাজুরি করে, এবং এখানে বিষয়টা হচ্ছে ওই মহিলাও শুনতে পেরেছিল যে এই প্রিস্ট স্যাং মৃত থেকে জীবিত হয়ে উঠেছে। তো তার ধারণা স্যাং এর কাছে যীশু খ্রাইস্টের মতো কোনো জাদুর শক্তি রয়েছে, এবং মহিলাটার অনেক অনুনয় বিনয় করার পরে স্যাং ওই মহিলাটির সঙ্গে হসপিটালে এসে পৌঁছায়। আর এখানে আসার পরে স্যাং জানতে পারে যে ওই মহিলার ছেলে সে তার ছোটবেলার হাত মারার বন্ধু, মানে একসাথে তারা ছোটবেলায় মনে করো থাকতো আর কি, তবে দীর্ঘ অনেক বছর তাদের কোনো যোগাযোগ ছিল না। তো যাই হোক, ওই ব্যক্তির নাম হচ্ছে নিক, আর তার রোগও অনেক ক্রিটিক্যাল স্টেজে ছিল। আর এইখানে নিকের যে স্ত্রী তাই যে উপস্থিত ছিল, এবং যাকে স্যাং আজকে প্রথম দেখলো। তো যাই হোক, স্যাং করে কি নিকের জন্য মন থেকে প্রার্থনা করে যেন ও দ্রুত সুস্থ হয়ে যায়, আর এভাবেই কিছুদিন স্যাং হসপিটালে এসে নিকের জন্য প্রার্থনা করত। এবং আশ্চর্যজনক হলেও
পরেও এই প্রার্থনার জন্য কিন্তু নিকের অবস্থা আগের থেকে ভালো হতে শুরু করে এবং রেগুলার দেখা হয়। ধীরে ধীরে নিক এবং স্যাং এর মধ্যে আগের মতো বন্ধুত্ব গড়ে ওঠে এবং নিকের মাও কিন্তু এখন স্যাংকে অনেক বেশি বিশ্বাস করতে শুরু করেছে, মানে পীরের মতো। আর এই কারণেই স্যাং প্রায় নিকদের বাড়িতে আসা যাওয়া করতো। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমাদের স্যাং যে একজন প্রিস্ট, সারা জীবন একটা ভালো মানুষ ছিল, সে নিকের স্ত্রীর তাইজুর প্রতি আকর্ষিত হতে শুরু করে। কিন্তু স্যাং যেহেতু প্রিস্ট, মনে করো আমাদের ধর্মীয় ইমাম টাইপের লোক, তো সে নিজেকে লুকিয়ে ফেলে, নিজের অনুভূতিগুলো লুকানোর চেষ্টা করে। তো যাই হোক, একদিন রাতে নিকের বাড়িতে স্যাং এর সাথে সাথে নিকের আরো বেশ কিছু বন্ধু একত্রিত হয়। আর তখন স্যাং খেয়াল করে সকলের সামনে নিক তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে ওখান থেকে ফেলে দেয় এবং সেখানে উপস্থিত কেউই নিকের স্ত্রীকে সাহায্য করে না। তবে তারপরেও স্যাং করে কি হাত বাড়িয়ে দেয় তাইজুর দিকে। আর এখানে ঘটে যাওয়া পুরো ঘটনা দেখে স্যাং বুঝতে পারে যে নিক তার স্ত্রী তাইজুর উপর অনেক অত্যাচারই করে। আর এর পরের সিনে আমরা দেখি স্যাং নিজের ঘরে বসে নিজেকে আঘাত করছিল, নিজের ওই জায়গায় আঘাত করছিল। মানে ব্যাপারটা হয়েছে কি, স্যাং তো একজন প্রিস্ট, কিন্তু সে নিকের স্ত্রীর প্রতি আকর্ষিত হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা সবাই সুযোগের অভাবে কিন্তু ভালো মানুষ। আমি নিজেও মনে করি এখানে রয়েছি, ঘরের মধ্যে কাজ করছি, ভালো মানুষ, কিন্তু যদি ওইরকম সুযোগ পাই, অনেক সুন্দর একটা মায়া, হ্যাঁ, এত ভালো থাকা সম্ভব? পৃথিবীর কেউ ভালো মানুষ না, সবাই সুযোগের অভাবে ভালো মানুষ এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো মানুষ থাকতে পারবে। তো স্যাং এর ব্যাপারটাও তাই হয়েছে, যে মানুষটা এত ভালো ছিল, সে এখন ওর স্ত্রীর প্রতি আকর্ষিত হয়ে ওর যৌন যে যন্ত্রণা এসেছে সেটা ওর আটকানোর জন্য, নিজেকে শাস্তি দেওয়ার জন্য শাস্তি দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তবে তারপরেও সে যাই করুক, তাইজুর চিন্তা ভাবনা সে মন থেকে আটকাতেই পারে না। আবার পৃষ্ঠ হওয়ার কারণে সে পাপ থেকে রক্ষা হতে চায়, তো নিজেকে খুব আঘাত দিচ্ছিল। আর তারপর স্যাং যখন ওয়াশরুমে যায়, তখন তার সাথে অদ্ভুত জিনিস ঘটতে থাকে। স্যাং বুঝতে পারে তার শরীরে কিছু একটা পরিবর্তন এসেছে, সে তার আশেপাশে অনেক সূক্ষ্ম আওয়াজ শুনতে পাচ্ছে। এমনকি স্যাং তার শরীরের উপরে যে ব্যাকটেরিয়া চলছে সেটাও দেখতে পাচ্ছিল, মানে ও সুপার হিউম্যান হয়ে গিয়েছে। তো হঠাৎ এরকম পরিবর্তন দেখে স্যাং তো ভয় পেয়ে যায় এবং ওয়াশরুমে বেহুশ হয়ে পড়ে। মানে চারপাশে এত শব্দ, সব আবল তাবল জিনিস দেখে ও বেহুশ হয়ে যায় এবং সারা রাত স্যাং এই ওয়াশরুমেই ল্যাংটো হয়ে বেহুশ হয়েছিল। কিন্তু পরের দিনে যখন সকাল হয়, সূর্যের কিরণ ওর উপরে পড়ে, ওর স্কিনে জ্বালা পোড়া শুরু হয়। আর আমরা বুঝতে পারি ওই এক্সপেরিমেন্টের কারণে স্যাং আসলে একজন ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছে। আর এই কারণে সে এখন আর সানলাইট সহ্য করতে পারছে না এবং সানলাইটের সংস্পর্শে আসলেই তার শরীর জ্বলতে শুরু করে। এবং এখান থেকে এই সিনেমার কাহিনী এমন লেভেলে চলে যাবে যে লেভেলের ভ্যাম্পায়ার সিনেমার আগে তুমি কখনোই দেখোনি। তো যাই হোক, এসব কিছু ছেড়ে স্যাং করে কি আবারও তার হাতে মুখে কাপড়ের পট্টি বেঁধে হসপিটালে আসে এবং এখানে তাকে এমন একজন পেশেন্টের কাছে নিয়ে যাওয়া হয় যার শরীর থেকে অনেক রক্ত বের হয়েছিল। আর যেহেতু স্যাং ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে, এই কারণে রক্ত দেখে তার রক্তের প্রতি অনেক আকর্ষণ হচ্ছিল। আর তখনই তার মনে চেয়েছিল মেয়েটার রক্ত চুষে খেতে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে মেয়েটার জন্য প্রে করতে শুরু করে। আর এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় যে স্যাং লুকিয়ে লুকিয়ে ওই হসপিটাল থেকে অন্য একজন পেশেন্টের রক্ত পান করছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই রক্ত পান করার পরে স্যাং এর শরীরের যে জায়গাগুলো সানবার্ন হয়েছিল সেগুলো সব উধাও হয়ে যায়, মানে রিজেনারেট হয়ে যায় বডি। তো এগুলো দেখে স্যাং নিজেও খুব অবাক হয়ে যায় এবং স্যাংও বুঝতে পারে যে সে এখন ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে এবং সে যদি তার নিজের শরীরকে শেফুদার মতো ফিট এবং ফাইন রাখতে চায়, তাহলে মাঝে মাঝে তার মদপান করতে হবে, রক্তপান করতে হবে। গাইজ, ভিডিওর মাঝখানে একটু ডিস্টার্ব করছি। আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অন নামে, সেখানে কিন্তু ওয়ার্ল্ড কাপের জার্সি এসেছে। আর একটা আপডেট হচ্ছে, জার্সির চাহিদার কারণে আমরা যাদের কাছ থেকে জার্সিটা নেই তারা দাম বাড়িয়ে দিয়েছে এবং এই কারণে আমাদের জার্সিরও দাম বেড়ে গিয়েছে, একটু বেড়েছে। তবে এখন আমি সঠিক আপডেটটা জানি না। তো হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা রয়েছে এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যোগাযোগ করে তুমি ওখান থেকে জার্সি সংগ্রহ করতে পারো। কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা হবে না 100%, এবং বাজারের যে কারোর কাছ থেকে অন্তত 100 টাকা কমেও পাবে তুমি। তো ওখান থেকে তোমরা জার্সি অর্ডার করতে পারো নিশ্চিন্তে। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। তো যাই হোক, যেহেতু স্যাং ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে তাই সে নিজের পাওয়ার চেক করতে চাইছিল। তো এই জন্য সে হসপিটালে জানালা দিয়ে লাফ দেয়, কিন্তু এত উঁচু থেকে পড়ার পরও তার কিছুই হয় না, একটু ব্যথাও লাগেনি। আর এই দিকে আমাদের দেখানো হয় নিকের স্ত্রী তাইজু ঘুমের মধ্যে চলাফেরা করার রোগ রয়েছে এবং এই শালি করে কি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে আসে তো আসেই স্যাং এর সামনে আসে এবং হঠাৎ করে তাইজুর ঘুম ভেঙে যায় এবং সে যখন দেখে স্যাংকে তার সামনে, তার উপর সে নাইট ড্রেসে রয়েছে, সে খুব অসুস্থ ফিল করে। তো তখনই সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু স্যাং যে এতদিন তাইজুকে পছন্দ করতো সে নোটিস করে তাইজুর পায়ে জুতা নেই। তো এই জন্য তাইজু চলে যাওয়ার আগে ওকে ধরে উঁচু করে ওকে জুতা পরিয়ে দেয়। আর তারপর স্যাং যায় হচ্ছে সেই সিনিয়র প্রিস্টের সঙ্গে দেখা করতে এবং তাকে এক্সপেরিমেন্টের ব্যাপারে সকল কথা জানায় এবং কনফিউজ করে বলে সে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে স্যাং এর মনে আবারও রক্তপানের নেশা জাগে আর তখন সিনিয়র প্রিস্ট স্যাংকে নিজের রক্ত অফার করে আর তখন স্যাং তার তৃষ্ণা মেটায়। আর এরপর আমরা জানতে পারি যে স্যাং কিছুদিন যাবত তার বন্ধু নিকের বাড়িতেই থাকছে। আসলে নিক সেদিন সুস্থ হওয়ার পর থেকে নিকের মা স্যাংকে মনে করো পীরের মতো ভজে এখন, এবং এখানে নিকের স্ত্রীও স্যাং এর প্রতি দুর্বল হতে শুরু করেছে। মানে স্যাং তো আগে থেকে
থেকেই নিকের স্ত্রীকে পছন্দ করতো, কিন্তু এখন যেহেতু ওর স্ত্রীর দিক থেকেও গ্রিন সিগন্যাল এসেছে, তার উপর দুজনে একেবারেতে থাকে, তো প্রোগ্রাম সেট হতে খুব একটা সময় লাগবে না, যে কোনো সময় যুদ্ধ লেগে যাবে। তো এরপর একদিন রাতে আমরা দেখি হঠাৎ করে তাইজু মানে নিকের স্ত্রী করেছে কি স্যাং এর ঘরে ঢুকে পড়েছে। তো প্রথমে স্যাং কিছুটা হেজিটেট ফিল করলেও বুঝতেই পারছো আমার চাচাতো ভাইয়ের একটা প্রবাদ আছে, ওই প্রবাদটা আমি নাম বললাম, যে ডান্ডিয়ালা মানুষদের বিশ্বাস নাই, এবং শেষ পর্যন্ত সেটাই হয়। যতই ও নিজেকে সেভ করতে চাক যে ও প্রিস্ট পাপ হবে, সৃষ্টিকর্তা নারাজ হবে, কিন্তু শেষ পর্যন্ত চোখের সামনে দেখে আর হয় না, যুদ্ধ শুরু হয়ে যায়। আর এর কিছুদিন পরে এই বাড়িতে এইভাবেই লুকোচুরি রোমান্স চলতে থাকে, কিন্তু একদিন স্যাং অনুভব করে যে প্রিস্ট হয়ে সে কাজটা তো ভুল করছে। তো পরের দিনই সে সকালে সে তার বন্ধুকে বলে, নিককে বলে আমাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ আমি মিশনারি হসপিটালে গিয়ে পেশেন্টদের সেবা করতে চাই। তো এরপর স্যাং করে গিয়ে সেখান থেকে চলে যায়। মানে স্যাং অ্যাকচুয়ালি খুব ভালো একটা মানুষ, সে চেষ্টা করছে যথেষ্ট নিজেকে ভালো রাখার, কিন্তু ও চলে যাওয়ার পরে নিকের স্ত্রী তাইজুর অস্থিরতা বেড়েই চলছিল। আর তাই একদিন তাইজু করে কি তার শাশুড়িকে বলে, আম্মা আমিও হসপিটালে রোগীদের সেবা করতে চাই। তো নিকের মা তো খুব ধার্মিক লোক, সে তো ভাবে এটা খুব পুণ্যের কাজ, তাই কোনো রকম চিন্তা ভাবনা না করেই সে তাইজুকে পারমিশন দেয় যে যাও মা, সেবা করে আসো। তো এরপর তাইজু যখন সে হসপিটালে পৌঁছায়, স্যাং তোকে দেখে অবাক হয় এবং বুঝে যায় যে তাইজু ওকে অনেক ভালোবাসে, এবং কিসের তর সৃষ্টিকর্তা নারাজ হবে, কিসের তর কি সুযোগ বুঝে হসপিটালে আবার মনে করে যুদ্ধ শুরু। তবে এসবের মধ্যেই স্যাং এর মধ্যে থাকা ভ্যাম্পায়ার আবার জেগে ওঠে। স্যাং এর তখন তাইজুর রক্ত খাওয়ার ইচ্ছা জাগছিল, আর এ কারণেই সে করে কি তাইজুরকে কামড়ও দেয়, কিন্তু তারপরে ওরকম নিজেকে কন্ট্রোল করে এবং তাইজুর কাছ থেকে দূরে সরে যায়। তবে স্যাং এর এরকম আচরণ দেখে তাইজু অনেক ভয় পেয়ে যায়, আর এ কারণে স্যাং হারামজাদা বোকা মার্কার লোকটা করে কি ওর এক্সপেরিমেন্টের সত্যতা তাইজুকেও বলে দেয়, যে কিভাবে ওই আজব এক্সপেরিমেন্টের পর থেকে সে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। তবে শুরুর দিকে তাইজু স্যাং এর এই কথাটাকে নিছকে গল্প মনে করছিল, কিন্তু তখনই স্যাং হারামজাদা করে কি আবার উপস্থিত একজন পেশেন্টের রক্ত পান করিয়েও দেখায়। তখন তো তাইজু বুঝে যায় যে এটা তো একটা ভ্যাম্পায়ার, এবং সে রেগে যায়, ভয়ও পেয়ে যায়। তো তাইজু তখন ভয় পেয়ে স্যাং এর কাছ থেকে দূরে সরতে চায়, বাট স্যাং তখন ওকে থামায়, বোঝায় দেখো এক্সপেরিমেন্টের কারণে আমি আধা ভ্যাম্পায়ার হয়েছি, কিন্তু আমি এখনো পর্যন্ত মানব জাতিকে কোনো ক্ষতি তো করিনি, আর আজ পর্যন্ত আমি রক্ত পান করার জন্য কোনো সাধারণ মানুষকে মারিও নি, বরং এই হসপিটালে আসা রোগীদের মধ্যে থেকে একটু একটু রক্ত পান করে নিজের তৃষ্ণা মিটিয়ে নিই। তো তাইজু এই কথায় কনফিডেন্স হয়ে যায় যে স্যাং তার কোনো ক্ষতি করবে না, এবং দুজনের মধ্যে এসব কথাবার্তা ওয়াশরুমের মধ্যে চলছিল। বাট তখনই হঠাৎ করে কেউ বাইরে থেকে গেট নক করে। তো তখন স্যাং করে কি তার ভ্যাম্পায়ার স্কিল ইউজ করে জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে যায়। আর এই ঘটনা দেখে তাইজু এবার পুরো 100% শিওর হয়ে যায় যে এই শালা আসলে একটা ভ্যাম্পায়ার। তবে এটাও বুঝে গিয়েছিল তাইজু যে আমার বয়ফ্রেন্ড ভ্যাম্পায়ার হলো আমার কোনো ক্ষতি করবে না, মানে উল্টো আরো পাওয়ার পেয়ে গিয়েছে। তো এর পরের দিন আমরা দেখি তাইজু হসপিটাল থেকে কিছুটা রক্ত চুরি করে তার ভ্যাম্পায়ার বয়ফ্রেন্ডের জন্য নিয়ে আসে, আর সেই রক্ত পান করার পরে স্যাং এর এনার্জি লেভেল তো অনেক বেড়ে যায়, আর এর জন্য সে তাইজুকে কোলে তুলে নিয়ে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ লাফ দিতে থাকে। আর তাইজু এগুলো খুব এনজয় করছিল, কারণ তাইজু আগে সাংসারিক জীবনে যে একটা বোরিং লাইফে ছিল, নতুন নতুন বয়ফ্রেন্ড পেয়ে এই জীবনে কিছুটা রং এসেছে। তো এই পুরো মুহূর্তটাই বয়ফ্রেন্ডের ব্যাপারটা বেচারা খুব এনজয় করছিল। তো এরপর আমরা দেখি হঠাৎ করেই স্যাং লক্ষ্য করে তাইজুর মানে ওই জায়গাটাকে কি বলে উরু, সেখানে অনেক ক্ষতের চিহ্ন। তো স্যাং অনেকবার জিজ্ঞাসা করে ঘটনা কি, কিন্তু তাইজু কিছু বলে না, এমন একটা ভাব ধরে বলতেই চায় না। তবে এটার কাহিনী পরে জানতে পারবে তোমরা। তো এরপর স্যাং করে কি আবারও সেই সিনিয়র প্রিস্টের সঙ্গে দেখা করে, আর সিনিয়র প্রিস্ট এবার বলে যে বাবা রে, আমি তো আমার এই অন্ধত্বর জীবন নিয়ে বিরক্ত হয়ে গিয়েছি, তুই আমাকে একটু দে, আমি তোর একটু রক্ত খাই, তাহলে আমি একটু ভ্যাম্পার হব। আমার বিশ্বাস ভ্যাম্পার হওয়ার পরে আমার হারানো যৌবন ফিরে আসবে, আমি আলামিনের মতো ইয়াং হয়ে যাব, আবার আমার চোখের দৃষ্টিও ফিরে আসবে। কিন্তু স্যাং তাকে নিজের রক্ত পান করাতে চায় না, কারণ স্যাং এর মনে ভয় ছিল এই হালালে যদি ভ্যাম্পায়ারের রক্ত খায়, এই হালা যদি ভ্যাম্পায়ার হয়, তাহলে এই হালা আরো মানুষকে খাবে এবং ভ্যাম্পায়ার আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। তবে ওদের যে টাইপের ভ্যাম্পায়ার, ওরা কাউকে কাটলে সেই ভ্যাম্পায়ার হয় না, শুধুমাত্র ওদের রক্তকেও পান করলে ভ্যাম্পায়ার হয়। আর এই দিকে হসপিটালে কিছুদিন কাটানোর পরে তাইজু নিজের বাড়িতে ফিরে এসেছিল, কিন্তু এইবার আবার স্যাং তাইজুকে ছাড়া থাকতে পারছিল না, আর এই জন্য সে আবারও নিকের বাড়িতে আসে এবং নিকের মায়ের কাছে আরো কিছুদিন এই বাড়িতে থাকার পারমিশন চায়। তো নিকের মা তো আর জানে না যে তলে তলে টেম্পো চলছে, কিন্তু আমরা কইলে হরতাল। তো সে তো খুশি খুশি অর্ডার দিয়ে দেয় যে বাবা থাকো। তো এরপর গভীর রাতে সুজে বুঝে আমরা দেখতে পাই স্যাং আর তাইজু আবারও ইন্টিমেট হয়, ভাই সিরিয়াসলি। এবং কিছুক্ষণ এখানে থাকার পরে তাইজু করে কি নিজের ঘরের দিকে যায়, আর এখানে আমরা জানতে পারি যে এই মেয়ের পায়ের জখমের চিহ্ন কই থেকে আসে। তো মূলত এই জখমের চিহ্নগুলো তাইজু নিজেই নিজেকে দিয়েছে, কিন্তু কেন নিজেকে এই জখমের চিহ্নগুলো দিচ্ছে এটার প্রশ্নের উত্তর একটু পরেই পেয়ে যাবে। আর এর কয়েক ঘন্টা পর যখন স্যাং করে কি তাইজুর রুমে আসে, তখন সে দেখতে পায় যে তাইজুর পায়ে জখমের তাজা চিহ্ন। তো এটা দেখে স্যাং এর অনেক রাগ হয় এবং স্যাং ভেবে নেয় তার এসব করার কারণে হয়তো তার বন্ধু নিকের হাত রয়েছে, মানে তার বন্ধু তার গার্লফ্রেন্ডকে মারছে। তো যাই হোক, সে অনেক রেগে থাকার কারণে সে তখনই তো মেরে ফেলবে তার বন্ধুকে, কিন্তু তাইজু তাকে থামিয়ে দেয় যে এখানে মারলে খারাপ দেখা যায়, সব ঠিক হবে না, প্ল্যান করছি, আমি প্ল্যান বলছি তোমাকে। তো ওই তাইজুর প্ল্যান অনুযায়ী, মানে ওই মেয়ের প্ল্যান অনুযায়ী পরের দিন রাতে ওরা তিনজন একটা ঝিলে ফিশিং করতে যায় এবং স্যাং
এর চোখে তখনও কিন্তু আমরা স্পষ্ট রাগ দেখতে পাচ্ছিলাম। মানে স্যাং তাইজুর প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে সে তার চিন্তা ভাবনা শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে। মানে বুঝতেই পারছো আদম আলাইহিস সালাম কিসের জন্য বেহেশত থেকে দুনিয়াতে এসেছিল আর কি, তো এই মাইয়ার জন্য আর কি। তো যাই হোক, এখানে এত ভালো একটা মানুষ স্যাং ফাইনালি এই মেয়ের জন্য নিজের বন্ধু নিককে সেই ঝিলের পানিতে ডুবিয়ে মারে এবং এরই সাথে নিজের ভ্যাম্পায়ার স্কিল ইউজ করে নিজেদের নৌকা উল্টিয়ে দেয়। আর তারপর সবাইকে খবর দেয়। সবাই যখন আসে সবার কাছে মনে হয় এটা তো একটা দুর্ঘটনা এবং লোকজনের অনেক ভিড় হয়েছে। তো সবার ধারণা হচ্ছে নৌকা উল্টে যাওয়ার কারণে তিনজনই ডুবে যাচ্ছিল, কিন্তু প্রিস্ট স্যাং ওদের দুজনের যে কোনো একজনকে তো বাঁচাতে পারবে। তো মহিলা হওয়ার কারণে প্রিস্ট স্যাং তাইজুকেই বাঁচিয়েছে। তো এইরকম একটা কাজ করে উল্টো কি হয়, আমাদের প্রিস্ট স্যাং আরো বেশি হিরো হয়ে যায়, আরো মহান হিরো হয়ে যায়। আর তবে এই দিকে নিকের মা যখন এই খবর শুনে তার অবস্থা খারাপ হয়ে যায়, তাকে দ্রুতই হসপিটালে নেওয়া হয়। আর এরপর আমরা দেখতে পাই স্যাং আবারও তার সিনিয়র প্রিস্টের কাছে যায় এবং সেখানে গিয়ে স্যাং তার গুণাগুলোকে সিনিয়র প্রিস্টের সামনে কনফিউজ করে এবং আমরা দেখতে পাই সে কিছুদিন যাবত কোনো মানুষের রক্তপান করেনি। আর এ কারণে কথাবার্তার মধ্যেই স্যাং এর স্কিন আবারও খারাপ হতে শুরু করে। তো এর মানে ছিল স্যাংকে এখনই কারো না কারো রক্ত খেতেই হবে। তো স্যাং তখনই যেটা করে, সে তার সিনিয়র প্রিস্টকে মেরে রক্তপান করে। তো এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই স্যাং আর সেই স্যাং নেই, সে এখন সত্যিকারের অর্থেই ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। তো এরপর আমরা দেখতে পাই স্যাং যখন তার বন্ধু নিকের বাড়িতে আসে তার মাকে সান্ত্বনা দিতে যায়, তখন নিকের মা দেখা যায় ওকেই সন্দেহ করে। আসলে নিকের মা এই ঘটনা থেকে অনেক বড় একটা শক পেয়েছে। তো এই জন্য স্যাং এর সামনে জোরে জোরে কান্না শুরু করে দেয় এবং স্যাংকে এই ঘটনার জন্য দোষী সাব্যস্ত করে। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং কয়েক ঘন্টার মধ্যে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। মানে এখন থেকে নিকের মা শুধু দেখতে পাবে, শুনতে পাবে, কিন্তু কিছু বলতে পারবে না, কোনো অনুভূতি নেই, হাত পা নাড়াতে পারবে না। তো যাই হোক, এই ঘটনার পরে কিছুদিন স্যাং আর তাইজু বাড়িতে আসে না, ওদের দেখা সাক্ষাৎ বন্ধ। কিন্তু হঠাৎ করে হসপিটালের রাস্তায় তাদের দুজনের আবার দেখা হয়। তো তাইজু জোর করেই স্যাংকে নিয়ে যায় সেই হসপিটালে যেখানে নিকের মা আগে থেকে অ্যাডমিট ছিল এবং এইখানে ওদের মা যেহেতু প্যারালাইজড হয়ে গিয়েছে, এখন আর ওদের কোনো লজ্জা অবশিষ্ট নেই। তারা করে কি নিকের মায়ের সামনে যুদ্ধ শুরু করে, রোমান্স শুরু করে দেয়। তো এটা দেখে নিকের মা স্পষ্ট এবার বুঝে যায় যে তারা দুজন মিলেই তার ছেলেকে মেরেছে, কিন্তু অসুস্থতার জন্য সে কিছুই করতে পারছে না, কাউকেই জানাতে পারছে না এই কথা। আর এই দেখা যায় তাইজু আজকে অনেক নেশা করেছে খুশিতে, আর তাই নেশাগ্রস্ত অবস্থায় সে স্যাংকে জানিয়ে দেয়, আরে আমার হাজবেন্ড নিক কখনোই আমার উপর অত্যাচার করেনি, বরং এই পায়ের জখমগুলো আমি নিজেই করেছি। আমি ওকে জ্বালাতাম বিভিন্ন কারণে, এই কারণে আমাদের খুনসুটি লেগে থাকতো, কিন্তু ওর চেয়ে আমার তোমাকে বেশি ভালো লাগতো। তো এই কথা জানার পরে স্যাং অনেক দুঃখ পায় এবং সে বুঝতে পারে মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। এই চালাক মেয়েটা তো নিজের হাজবেন্ডের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে ব্যবহার করেছে। মানে ওর হাজবেন্ড মারা যাবে, শাশুড়ি মারা যাবে, এই বাড়ির সকল সম্পত্তির মালিক তো একসময় ওই হয়ে যাবে। তো এই সব কথা ভেবে স্যাং এর মধ্যে অনেক গিল্টি ফিল হতে শুরু করে এবং রাগের বসে তখন স্যাং করে কি তাইজুকে অনেক মারধর করে এবং গলা টিপে তাইজুকে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু তাইজু যখন মারা যাবে তখন স্যাং এর আবার মায়া হয় তাইজুর জন্য, হাজার হলো প্রেমিকা। তো সে করে কি আবেগে ওকে ভ্যাম্পায়ার রক্ত পান করিয়ে আবার জীবিত করে ফেলে। কিন্তু এই ঘটনায় যেটা হয়, তাইজু এখন ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে, স্যাং এর মতো তারও এখন অনেক শক্তি রয়েছে, কিন্তু নিজের শরীরের এই দ্রুত পরিবর্তনে এত শক্তি সে হজম করতে পারছিল না। আর এই জন্য সে বাইরের রাস্তায় বেরিয়েই সেখানকার মানুষদের রক্ত পান করতে শুরু করে। আর ঠিক এই কারণেই কিন্তু স্যাং তার ভ্যাম্পায়ার রক্ত কাউকে পান করাতে দিতে চায়নি। তো যাই হোক, স্যাং তাইজুর কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার রক্তপান করার জন্য নির্দোষ ব্যক্তিদের প্রাণ নেওয়া উচিত নয়। কিন্তু তাইজু নতুন নতুন ভ্যাম্পায়ার হয়েছে, এগুলো করে অনেক মজা পাচ্ছিল এবং ও বিশেষ করে ওর যে শক্তিশালী যে পুরুষ রয়েছে তাদের অ্যাটাক করছিল। বুঝতেই পারছো মেয়া মানুষ ক্ষমতা পাইলে যেটা হয়। তো স্যাং এত করে বোঝানোর পরেও তাইজুকে থামানোই যায় না এবং ওদের মধ্যে বড় রকমের ফাইট চালু হয়ে যায়। তবে দুজনে যেহেতু ভ্যাম্পায়ার এবং ওই মেয়েটা অনেক বেশি রক্ত খেয়েছিল, তো এই কারণে ওর সাথে পারা টাফ ছিল, কেউ কাউকে হারাতে পারছিল না। আর এর কিছুদিন পরে আমরা দেখি নিকের বন্ধুরা আবারও নিকের বাড়িতে একত্রিত হয়েছে। তো এখানে স্যাং আর তাইজুর কোনো ধারণাই ছিল না যে নিকের মা একটু সুস্থ হয়েছে, মানে হাত দিয়ে অন্তত ইশারা করতে পারে। তো তখন একটা গেম খেলতে বসে ওরা, আর ওই গেমের ইশারার মাধ্যমে ওর মা সবাইকে বুঝিয়ে দেয় যে তার ছেলে নিককে এই স্যাং আর তাইজু দুজন মিলে মেরেছে। তো উপস্থিত সবাই তো এটা বুঝে যায়, কিন্তু এই সিন চলার সময় অনেক প্যানিক ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো স্যাং তখন বুঝে যায় যে যারা জানলো যে আমরা দুজন মেরেছি নিককে, এরা যদি জীবিত বের হয় তাহলে আমাদের তো খবর আছে। তো স্যাং যখন এই ভাবনায় ব্যস্ত ছিল যে কি করবো এখন, তখনই দেখা যায় তাইজু একেবারে সাইকের মতো মারতে শুরু করে সবাইকে। তবে প্রথমে স্যাং তো তাইজুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারপরও ভাবে না এটা ছাড়া আর কি করা আছে। তো যাই হোক, এর কিছু সময়ের মধ্যেই তারা দুজনে নিকের মাকে বাদ দিয়ে উপস্থিত সবাইকে মেরে ফেলে। আর এগুলো মানুষ মেরে তাইজু বেশ মজাই পাচ্ছিল। মানে তাইজু তো এমনিতেই সাইকো, বুঝো একটা সাইকো না হলে নিজের পায়ে নিজে এরকম জখম করতে পারে, তার উপর সে এখন ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে, তার শক্তি এসে গিয়েছে। তো যাই হোক, সবকিছু দেখে স্যাং এর একটা জিনিস রিয়েলাইজ হয় যে এই এক্সপেরিমেন্টের কারণে সে ভয়ঙ্কর একটা শয়তানে রূপান্তরিত হয়েছে, তার ভেতরে আর মানবতা বেঁচে নেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজটা সে যেটা করেছে, সে তাইজুকেও তার মতো বানিয়ে ফেলেছে। মানে আমাদের স্যাং এর ভেতরে তাও তো একটু মানবতা আছে, তাইজুর ভেতরে তো তাও নেই, তো এই পাওয়ার দিয়েও কি করবে। তো এসব ভেবে স্যাং কষ্ট পায় এবং ভাবে না জানি নিকের
নিকের মায়ের মনে কি চলছে, আমাকে কত বিশ্বাস করেছিল, কত ভালোবেসেছিল। তো এই মহিলার একটা ন্যায় বিচার পাওয়া উচিত মরার আগে। তো এই কথাটার অর্থ একটু পরে বুঝবে। তো এইসব কথা ভেবে স্যাং করে কি নিকের মা আর তাইজুকে নিয়ে গাড়িতে বসায় এবং সারা রাত ড্রাইভ করে এমন একটা জায়গায় পৌঁছায়, মনে করে মরুভূমির মাঝখানে পৌঁছায়, যেখানে সূর্য উঠলে পালানোর কোনো জায়গা নেই এবং গাড়ির ভেতরেও তো তুমি থাকতে পারবে না, গ্লাস দিয়ে আলো আসবে। তো তাইজু যখন এই প্ল্যান বুঝতে পারে, ও করে কি গাড়ির ডিকিতে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু স্যাং সেই ডিকির দরজা ভেঙে তাইজুর এই চেষ্টা ব্যর্থ করে দেয়। আবার নিকের মাও বুঝতে পেরেছিল যে ওরা দুজন আসলে ভ্যাম্পিয়ার এবং সে ওদের দুজনের মতো সকল হওয়ার অপেক্ষা করছিল। মোট কথা এখানে বিষয়টা বোঝাই, স্যাং তাইজুকে এই রৌদ্রের মধ্যে আটকে রাখবে। নর্মালি কোথাও ফাইট করলে তাইজু তো পালাতে পারবে ছাই, কিন্তু এখানে তো পালাতে পারবে না, ওকে আটকে ধরে রাখবে, রোদে দুজনই পুরো মরবে। তো কয়েক ঘন্টা পরে যখন সকাল হয়, সূর্যের রশ্মি ওদের দুজনের শরীরে এসে লাগে এবং ওদের স্কিন খুব বাজেভাবে পুড়তে শুরু করে। তো নিকের মা গাড়িতে বসে তো এসবই দেখছিল। তো ওদের দুজনকে এভাবে জ্বলতে দেখে নিকের মায়ের মনে তখন শান্তি অনুভব হয় এবং সেখানকার উত্তপ্ত তাপে কিছুক্ষণের মধ্যেই ওদের দুজনের শরীর জ্বলে বারবিকিউ হয়ে যায়। আর এরই সাথে স্যাং মারা যাওয়ার আগে নিকের মায়ের সাথে ন্যায় বিচার করে যায়। তো খুবই স্ট্রেঞ্জ একটা সিনেমা, খুবই স্ট্রেঞ্জ একটা তোমার এন্ডিং, তবে স্যাটিসফাইং একটা এন্ডিং ছিল। তো যাক, আমি আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওর শেষে সবাইকে আমি আবারও মনে করে দিচ্ছি, আমাদের এই র্যান্ডম ভিডিও চ্যানেল এটা অনেকের কাছে ইমোশনের মতো এবং তোমাদের এখন সময় এসেছে, মনে করো যে ওই যে বললাম না স্পাইডারম্যান কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, ভয়েস অ্যাক্টরও চেঞ্জ হতে পারে, কিন্তু ওই যে ক্যারেক্টারটা র্যান্ডম ভিডিও চ্যানেল যেটা তোমাদের এন্টারটেইনিং সুপার হিরো, সেই সুপার হিরো বেঁচে থাকবে হয়তো অন্য কোনো ভয়েস অ্যাক্টর দ্বারা, কিন্তু তাকে তো বেঁচে থাকতে হবে। তো আমাদের যেটা প্ল্যান, খুব সূক্ষ্ম একটা প্ল্যান, যত নতুন সিনেমা আছে, যত নতুন সিরিজ আছে, আমাদের একটা টিম থাকবে, আমরা কন্ট্রাক্টে ভিডিও করে সেই ভিডিওগুলো এখানে আপলোড করবে এবং তোমরা সেই ভিডিওগুলো এনজয় করবে এজ এ টিভি চ্যানেল হিসেবে। মনে করো এটা একটা টিভি চ্যানেল, একটা এন্টারটেইনিং প্ল্যাটফর্ম। তবে হ্যাঁ, আমি নিশ্চিত করছি মিনিমাম আমার ভয়েসেও 10টা ভিডিও তো অবশ্যই আসবে, সেই 10টা হবে বোনাস, হয়তো 40টা ভিডিও এই র্যান্ডম ভিডিও চ্যানেলে আপলোড হতে পারে। তো আমি বিদায় নিচ্ছি এবং আবার মনে করে দিচ্ছি ওই ওয়েবসাইটের কথা, যারা ওয়ার্ল্ড কাপের জার্সি সংগ্রহ করতে চাও নিশ্চিন্তে এখান থেকে জার্সি সংগ্রহ করতে পারো। আল্লাহ হাফেজ।